আমরা আগের দিন বেশ কিছু অঙ্ক করছিলাম, যাতে গসাগু লসাগু এইগুলো যদি কথার অঙ্কের মাধ্যমে আমাদেরকে করতে হয়, তাহলে সেটা কি করে বুঝতে হয় যে আমরা কি করব, লসাগু না গসাগু, এবং সেই অনুযায়ী হিসাবগুলো কি করে করব। আজকে আমরা এই লসাগু আর গসাগু আরো কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো আগে যে অঙ্কগুলো করেছি সেরকমই, কিন্তু ধরো দেখতে একটু অন্যরকম লাগে। যেমন ধরো সংখ্যাগুলো দশমিক আকারে থাকে। এই যেমন এই পাতায় যে প্রথম অঙ্কটা আছে, বলা আছে যে একটা কক্ষ বা একটা ঘর, তার একটা মেঝে আছে, যে মেঝেটা 16.58 মিটার লম্বা আর 8.32 মিটার চওড়া। এবারে তোমাকে টালি দিয়ে এই মেঝেটাকে ভর্তি করতে হবে। তো টালি দিয়ে যখন আমরা মেঝেটাকে ভর্তি করব, আমাকে বলে দেওয়া আছে যে টালিগুলো বর্গাকার, অর্থাৎ এক একটা টালি বর্গক্ষেত্রের মতো, যার দৈর্ঘ্য প্রস্থ সমান, যেটা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। তো এরকম সবচেয়ে কম সংখ্যক কটা টালি দিয়ে এটাকে ভর্তি করা যায়। তো এখানে দেখো, এই যে তোমাকে মেঝের মাপগুলো দেওয়া আছে, সেগুলো সব দশমিকে দেওয়া আছে। তো এটা দেখে তোমাদের মনে হতে পারে যে আরে বাবা, আমরা তো আলোচনা করেছিলাম যে এই উৎপাদক বা গুণিতক এর যে অঙ্কগুলো আমরা করছি, গসাগু লসাগু, এই বিভিন্ন হিসাব, এগুলো সব পূর্ণ সংখ্যার জন্য, আমরা তো ভগ্নাংশের জন্য করছি না। তাহলে এই যে দশমিক গুলো এলো, যদি আমাদের ওই ধারণাগুলোকে ব্যবহার করতে হয়, আমরা কি পারবো করতে? তার কারণ এগুলো তো দেখতে পূর্ণ সংখ্যা নয়। কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো যে এই দশমিক গুলোকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করতে পারি। আমরা জানি যে 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 16.58 মিটার, আমরা একটু এটাকে লিখি এবার। 16.58 মিটার, যেটা এটা কত সেন্টিমিটার হবে? 16.58 গুণ 100, অর্থাৎ 1658 সেন্টিমিটার। আমরা ছোট কথায় সেমি এরকম। আর 8.32 মিটার, এটাও একই রকম ভাবে 832 সেন্টিমিটার। এবারে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের অঙ্কটাতে কি করতে হবে। ধরো আমরা যদি এরকম একটা মেঝে আঁকি, এই মেঝেটাকে আমাদের টালি দিয়ে ভর্তি করতে হবে এমন ভাবে যে টালিগুলো বর্গক্ষেত্র, অর্থাৎ এই মাপটাও যা আর এই মাপটাও তা, এরকম। আমার একটু দাগ কাটতে ভুল হয়ে গেল, আমি পরিষ্কার ভাবে দাগটা কাটবো। এটাকে মুছে দিলাম। এই দাগের ওপর দিয়ে আমি আসলে ঠিক দাগের ওপর দিয়ে আঁকতে পারছি না, একটা কাজ করি, এটাকে পাতার ভিতরে একটু আঁকি, তাহলে একটু পরিষ্কার করে আঁকা যাবে। এই ধরো এরকম আমার আছে। এবারে আমি এক একটা বোঝানোর জন্য, ধরো এরকম আমার এক একটা। তো এবারে ধরা যাক এই বর্গক্ষেত্রের এক একটা যে বাহু, এক একটা দৈর্ঘ্য বলো প্রস্থ বলো যা বলো, সেটা কিছু একটা মাপ আছে, এই এতটা।
এবারে আমার এই যে টালিগুলো এমন হবে, কোনো টালি কাটতে হবে না। তো কোনো টালি যদি কাটতে না হয়, তাহলে পরপর 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 টালি বসিয়ে এই পুরো দৈর্ঘ্যটাকে ভরে দেওয়া যাবে। অর্থাৎ এই যে আমি মাপটা দেখিয়েছি, এই মাপটার কিছু সংখ্যক গুণিতক, অর্থাৎ কিছু বার এটাকে গুণ করলে এই যে পুরো দৈর্ঘ্যটা, এটা 1658 সেন্টিমিটার হবে। অর্থাৎ আমি যদি বলি যে টালির দৈর্ঘ্য বা টালির মাপটা দৈর্ঘ্য প্রস্থ সব এক, কারণ এটা বর্গক্ষেত্র, দৈর্ঘ্য যা এর প্রস্থ, লম্বাও যা চওড়াও। তাহলে টালির মাপ এটা কয়েকবার যাবে, কতবার এখানে যাবে, এটা হয়ে হবে 1658 সেন্টি। আবার আমি এটুকু বলতে পারি, যদি আমি চওড়াটা দেখি, এরকম আবার এটা কয়েকবার যাবে, গিয়ে এটা গুণ কিছু বার, এটা হবে 832 সেন্টি। তাহলে আমি এখান থেকে, এই দুটো কিন্তু এক নয়, কেননা এটা দেখেই তুমি বুঝতে পারছো, যেহেতু লম্বাটা বেশি, এটা বেশিবার যাবে লম্বায়, আর যেহেতু এটা চওড়াটা কম, তাহলে এটা কমবার, এই দৈর্ঘ্যটা এই যে এতটা, এটা কমবার গেলে পুরোটা ভরাট করতে। তো এখান থেকে আমি বুঝলাম এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, এই যে এখানে যা আছে এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। তার মানে যেটা বোঝাচ্ছে যে টালির মাপ হচ্ছে 1658 সেন্টিমিটারের উৎপাদক বা গুণনীয়ক। আমরা কি করে বুঝলাম? না, টালির মাপকে কিছু পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ওটা পাওয়া যায়, ওই জন্য টালির মাপ হলো ওটার গুণনীয়ক। যেমন ধরো, আমি যদি বলি যে 2 কে 5 দিয়ে গুণ করলে 10 পাওয়া যায়, অতএব 2 হচ্ছে 10-এর একটা গুণনীয়ক আর 5-এর একটা গুণনীয়ক, কেননা 5-কে আবার 2 দিয়ে গুণ করলে 10 পাওয়া যায়। একইভাবে টালির মাপকে কিছু একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 1658 পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে টালির মাপ এটা হলো 1658 গুণনীয়ক। আবার এইটা থেকে আমরা বলতে পারি যে টালির মাপ একইভাবে 832-এরও গুণনীয়ক, এবং 832-এর গুণনীয়ক। তাহলে তোমার প্রশ্নটা কি, সবচেয়ে কম সংখ্যক কতগুলো টালি লাগবে? তাহলে টালির মাপ যত বেশি হবে টালির সংখ্যা তত কম লাগবে। ধরো তোমাকে একটা মেঝে বলা আছে, সেটা টালি দিয়ে ভর্তি করতে হবে, তো তার টালি যদি খুব বড় হয়, তাহলে অল্প কটা টালি দিলেই মেঝেটা ভর্তি হয়ে যাবে। আর এক একটা টালি যদি ছোট মাপের হয়, তোমার অনেকগুলো টালি লাগবে। তাহলে সবচেয়ে কম সংখ্যক টালি কটা, এই প্রশ্নটার মানে দাঁড়ায় যে এরকম যদি এক একটা টালি করি, সেই এক একটা টালির সবচেয়ে বড় মাপ কত হতে পারে, সেরকম টালি সবচেয়ে কম সংখ্যক হবে। অর্থাৎ টালির মাপ সবচেয়ে বড় কত হবে, যেটা 1658-এরও গুণনীয়ক এবং 832-এরও গুণনীয়ক। অর্থাৎ 1658 আর 832-এর সাধারণ গুণনীয়ক, দুটোরই গুণনীয়ক। আর সবচেয়ে বড় টালির মাপ মানে তার গরিষ্ঠ সাধারণ, অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে সবচেয়ে বড় টালির মাপ এটা হলো 1658 আর 832 এর 10। তাহলে এই গসাগুটা আমরা করি, এটা বড় বড় সংখ্যা আছে বলে ভাগ পদ্ধতিতে করি, তাড়াতাড়ি হয়ে যাবে।
তাহলে আমরা করছি, দেখো এখানে করতে গিয়ে আমার জায়গাটা একটু কম পড়ে গেল, কিন্তু আমি পরিষ্কার করে করতে চাই। তো আমি যেটা করবো, এই জায়গাটাকে একটু খালি করে নিয়ে এই জায়গাটা করব। এই যে পাতাটা তোমরা দেখছো না, এটা হচ্ছে আহ ইলেকট্রনিক পাতা আর কি। এটা দেখতে বোর্ডের মতো লাগছে, সাদা বোর্ডের মতো, কিন্তু আসলে আমি একটা ট্যাবে লিখছি। তো সেই ট্যাবটার জায়গা তো খুব বেশি নেই, ওই জন্য আমার একটু জায়গা বুঝে লিখতে হচ্ছে, একটু জায়গা কম পড়ে যাচ্ছে। তোমাদের খাতায় যতটা জায়গা আছে, আমার ট্যাবটা তো অতটা বড় নয়, ওই জন্য অত জায়গা নেই। তাহলে 832 আর 1658, এটা হবে 1। আমরা এবার একটু অন্য রং দিয়ে লিখি, কেন তো লেখাগুলো ঘাড়ে ঘাড়ে পড়ে যেতে পারে। 826-কে আমি যদি 6 দিয়ে ভাগ করি, 6 কে 6 দিয়ে 8, 3 6 18 আর 4 22, 6 7 42, 4 26। এটা শেষ অব্দি 2 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। এটা 4 দিয়ে ভাগ করলে মেলে না 1658-কে, কিন্তু 2 দিয়ে ভাগ করলে দুটোই মেলে। 2 দিয়ে ভাগ করলে মেলে তো বোঝাই যাচ্ছে, কেননা এটা হচ্ছে দুটোই জোড় সংখ্যা। কিন্তু 2 এর থেকে বড় উৎপাদক এদের, সাধারণ উৎপাদক এদের কিছু নেই, অর্থাৎ দুটোরই উৎপাদক 2 এর থেকে বড় এরকম কিছু নেই। তাহলে আমার সবচেয়ে বড় যে টালি, তার মাপ হচ্ছে 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, তাই তো? তাহলে 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার যদি হয়, এরকম কটা টালি আমরা কি করে বার করব? দেখো, 1658 গুণ 832, এইটা হচ্ছে মোট জায়গা। কি করে আমরা এটা বার করি বলো তো? ধরো আমাকে কেউ বলেছে যে একটা জায়গা 10 মিটার লম্বা আর 5 মিটার চওড়া, তাহলে এটা মোট কতটা জায়গা আছে? না, 10 গুণ 5, এতটা বর্গ মিটার। একই রকম ভাবে 1658 গুণ 832 হচ্ছে আমার মোট জায়গা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এক একটা টালির মাপ হচ্ছে 2 গুণ 2। তাহলে কটা টালি আছে, এটা এক একটা টালির মাপ, এটা হচ্ছে মোট মাপ। তাহলে এটাকে যদি তুমি ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাবে। তো ভাগ করলে আহ তুমি কি পাবে? দেখো, 1658, আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই। 1658-কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবে? যে এই দিক বরাবর এরকম কটা ভাগ আছে, সমান ভাগ আছে, সেটা কত? 829টা। আবার 832-কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে এই দিক বরাবর কটা আছে, সেটা হচ্ছে 416। তাহলে আমার মোট যে টালি, সেটা হচ্ছে এই দুটোর গুণফল। কেননা আমার টালি কিভাবে তৈরি হবে, দেখো, এটার একটা ছোট একক আর এটার একটা ছোট একক, এই দুটোকে সংযুক্ত। তাহলে আমার মোট টালি হবে, দেখো, এই একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 416, না,
829 আর 832 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 416। এই গুণফল যা হবে ততগুলো আমার টালি হবে। তাহলে সবচেয়ে কম সংখ্যক এই আমার বর্গাকার টালি হবে, যাতে পুরো জায়গাটা ভরাট হবে। এবার চলো পরের অঙ্কটা। পরের অঙ্কটা করতে গেলে আমরা একটুখানি পরিষ্কার করে নিই, অনেক লিখলাম এই পাতাটায়। একজন তেল বিক্রেতার 3টে ধরনের তেল ছিল। প্রথম ধরনের 403 লিটার, দ্বিতীয় ধরনের 434 লিটার আর তৃতীয় ধরনের 465 লিটার। এবারে আমাকে বলা হয়েছে যে আমি কতগুলো পাত্র কিনব। যে পাত্রগুলোতে আমি কি করব, এই তেলগুলো ভরবো। কিভাবে ভরবো? না, কোনোটার সাথে মেশাবো না। আর প্রত্যেকটা পাত্রর মাপ সমান হবে। অনেক কিছু আমাকে বলে দেওয়া হলো। কি কি বলে দেওয়া হলো? না, এই যে 3 ধরনের তেল আছে, ধরো সর্ষের তেল, সূর্যমুখী তেল আর নারকেল তেল। এইটা 3 ধরনের তেল আছে, একটা 403 লিটার আর একটা 434 লিটার আর একটা 465 লিটার। এবারে আমার পাত্রগুলো আমার এমন হতে হবে যাতে এক একটা পাত্রতে আমি এই 403 লিটার তেলটাকে সমান ভাগ করলাম আলাদা আলাদা। আবার সেই একই মাপের পাত্রতে 434 লিটার তেলগুলোকেও কিছু কিছু আমি বিভিন্ন পাত্রে ভাগ করলাম। আবার 465 লিটার তাকেও আমি বিভিন্ন পাত্রে ভাগ করলাম। তাহলে আমি বলতে পারি যে পাত্র সংখ্যা গুণ এক একটা পাত্রে কতটা সর্ষের তেল, এটা ধরো সর্ষের তেল, একটা উদাহরণ দিচ্ছি, সমান সমান 403 লিটার। আবার পরেরটা হচ্ছে আমার সূর্যমুখী তেল, পাত্র সংখ্যা গুণ এক একটা পাত্রে কতটা সূর্যমুখী তেল, এটা হচ্ছে 434। আমাকে বলেছে সমান সংখ্যক পাত্র, অর্থাৎ আমি সর্ষের তেলের জন্য যে কটা পাত্র নেব, আমি সূর্যমুখী তেলের জন্য ততটাই পাত্র নেব। আর আমার নারকেল তেলের জন্য তত সংখ্যাই পাত্র নেব। ঠিক আছে, কিন্তু আমার যেটা পাল্টে যাবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলছি, যে পাত্রর যে সংখ্যা, সেই পাত্রর সংখ্যা আমি যদি একই রাখি তাহলে কিন্তু আমি পারবো না।
কেন পারবো না বলো তো? ধরো আমি যদি বলি যে পাত্র সংখ্যা কিছু একটা, আর এক একটা পাত্রে কতটা সর্ষের তেল, এটা মিলে হলো গুণ করলে হলো 403 লিটার। আবার আমি যদি পাত্র সংখ্যা একই রাখি আর এক একটা পাত্রে সূর্যমুখী তেলও যতটা, সর্ষের তেলও ততটা, তাহলে ওই দুটোকে গুণ করলে তো 403ই হবে, 434 তো হবে না। তার মানে আমি পাত্র সংখ্যা আর এক একটা পাত্রে কতটা করে তেল রাখবো দুটোই কিন্তু সব কটার জন্য সমান রাখতে পারবো না, কেননা তেলের পরিমাণ, বিভিন্ন ধরনের তেল আলাদা। তাহলে আমি কি করব, আমি পাত্র সংখ্যাটাকে পাল্টে দেবো। ঠিক আছে, কিন্তু পাত্রর আকার গুলোকে একই রাখবো। তাহলে আমি পাত্র সংখ্যাগুলোকে যদি পাল্টে দিই, তাহলে আমি একটু আলাদা করে লেখার জন্য বলবো যে পাত্র সংখ্যা সর্ষের তেল পাত্র সংখ্যা, তারপরে হলো সূর্যমুখী তেল পাত্র সংখ্যা, এগুলো সব আলাদা। আর নারকেল তেল পাত্র সংখ্যা গুণ এক একটা পাত্রে কতটা নারকেল তেল, এটা হলো 465। এবার আমাকে বলে দেওয়া আছে কি, দেখো সবকটা পাত্রর আকার সমান। তোমাকে হয় বলে দিতে হবে যে পাত্র, তুমি যত কটা পাত্র সর্ষের তেলের নিয়েছো, সূর্যমুখী তেলের নিয়েছো, নারকেল তেলের নিয়েছো, সেটা সমান। অথবা বলতে হবে এক একটা পাত্রে যতটা তেল নিচ্ছি তিনটে এই সমান। কিন্তু দুটোই একসাথে সমান, পাত্র সংখ্যা আর এক একটা পাত্রে কতটা তেল, দুটো একসাথে সমান হতে পারে। তাহলে ধরো আমরা ধরি যে এক একটা পাত্রে যতটা সর্ষের তেল ধরে, এক একটা পাত্রে ততটাই সূর্যমুখী তেল ধরে, এক একটা পাত্রে ততটাই নারকেল তেল। তার মানে হচ্ছে যে পাত্রগুলোর সবকটা পাত্রর আকার এক। তাহলে এই জিনিসগুলো আমরা বললাম পাত্রর আকার। তাহলে আমি বলতে পারি যে পাত্রের আকার হচ্ছে 403-এর গুণনীয়ক। কেন, পাত্রের আকারকে কিছু দিয়ে গুণ করলে, কিছু পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে হয় 403। একইভাবে ওটা 434-এর গুণনীয়ক, আবার 465-ও গুণনীয়ক। তাহলে আমি বলতে পারি যে পাত্রের আকার এটা হচ্ছে 403 লিটার, 434 লিটার আর 465 লিটার এর সাধারণ গুণনীয়ক। তাই তো? এবার বলছে যে সবচেয়ে কম সংখ্যক, ন্যূনতম, এই যে কথাটা লেখা আছে না, এই ন্যূনতম মানে হচ্ছে সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম সংখ্যক পাত্র যদি হয়, তাহলে এক একটা পাত্র সবচেয়ে বড় হতে হবে, তবেই কম সংখ্যক পাত্র হবে। তাহলে পাত্রের আকারগুলোর মধ্যে এগুলো সাধারণ গুণনীয়ক, কিন্তু সবচেয়ে বড় পাত্র হচ্ছে এই তিনটের সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। অর্থাৎ আমাকে বার করতে হবে 403, 434 আর 465 এর গসা। এতক্ষণে আমরা এটা বার করতে পারলাম যে আমাকে কি বার করতে। তো এবার আমরা গসাগুটা বার করি। একটু বড় বড় সংখ্যা আছে, আবার ভাগ পদ্ধতি করি। 403 ভাগ 434, থেকে 403 যদি করি,
দেখো 31 গুণ 3 হচ্ছে 93। তাহলে 31 হলো 403 আর 434-এর গসাগু। কিন্তু আমার তিনটে জিনিসের গসাগু বার করতে, 403, 434 আর 465। তাহলে 465-কে হিসাবটার মধ্যে আনতে গেলে আমরা এই যে দুটোর গসাগু পেয়েছি সেটা দিয়ে শুরু করি। তাহলে 31 আর 465, তোমরা হিসাবটা ভালো করে লক্ষ্য করো। তিনটে জিনিসের গসাগু বার করতে গেলে আমরা প্রথমে দুটো জিনিসের গসাগু বার করে নিলাম, তারপরে সেই যে গসাগু পেলাম সেইটাকে দিয়ে আবার যে তৃতীয়টা পড়ে আছে সেটার গসাগু বার করার চেষ্টা শুরু। তো 31 আমি যে গসাগু পেয়েছি এটা 465 গসাগু বার করার জন্য এটাকে আবার আমি 465-কে এটা দিয়ে ভাগ করলাম যাতে তিনটেরই গসাগু আমরা পেতে পারি। এইখানে যে 31 পেলাম এটা হচ্ছে কি 403 আর 434-এর গসাগু। এবার এটা 465-রও উৎপাদক কিনা আমরা এটা বার করি, তাহলে তিনটেরই গসাগু হবে। দেখো এটা 465-রও উৎপাদক বা গুণনীয়। তাহলে 31 হলো 403, 434 আর 465 তিনটেরই সাধারণ গুণনীয় এবং সবচেয়ে বড় সাধারণ গুণনীয়। অর্থাৎ আমার সবচেয়ে বড় যে পাত্রটা যেটা দিয়ে আমি সেই রকম অনেকগুলো পাত্র দিয়ে এই পুরো তেলটা আমি ভরে দিতে পারবো। এক একটা পাত্র তাহলে কত হলো বলো দেখি? তার আয়তন হলো 31 লিটার, তাই তো? তাহলে এরকম কটা সর্ষের তেলের পাত্র যদি আমাকে এই প্রশ্নটা করে, আমার মোট সর্ষের তেল আছে 403 লিটার আর এক একটা পাত্র 31 লিটার, তাহলে 403/31, এটা হচ্ছে 13। এটা হলো তাহলে 13টা সর্ষের তেলের পাত্র। কটা সূর্যমুখী তেলের পাত্র আমরা বলি? এবারে ওটা লিখি চলো। তাহলে কটা সূর্যমুখী তেলের পাত্র? এটা হলো 434/31। এটা কত হলো? 14। আর কটা নারকেল তেলের পাত্র? 465/31, এটা হলো 15। তাহলে আমরা বলতে পারি যে ন্যূনতম 13টা সর্ষের তেলের পাত্র লাগবে, 14টা সূর্যমুখী তেলের পাত্র লাগবে আর 15টা নারকেল তেলের, মানে মোট কটা পাত্র লাগবে বলতো? মোট আমার লাগবে সবচেয়ে কম যদি আমি ধরি তাহলে 13 যোগ 14 যোগ 15, কত হলো? 32 না 42, 32 ভুল করলাম, এটা 42। আমি এটাকে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। মোট পাত্র তাহলে মোট 42টা পাত্র, তার মধ্যে 13টা সর্ষের তেলে, 14টা সূর্যমুখী তেলে আর 15টা নারকেল তেলে, আর এক একটা পাত্রতে 31 লিটার করে তেল ধরে। কোনোটাই কারোর সাথে মেশাতে হয় না। সর্ষের তেলটা সর্ষের তেলের আলাদা পাত্র, নারকেল তেলটা আলাদা আর সূর্যমুখী তেলটা আলাদা, এরকম পাত্র পাওয়া। দেখো তোমরা এই যে ভাবো না যে এই যে অঙ্কগুলো আমরা করি কি কাজে লাগবে। ধরো তোমাদের একটা তেলের দোকান আছে,
তো এই 3 ধরনের তেল তোমরা কিনবে। তো তোমার এই প্রশ্নটা হচ্ছে যে তেলটা যে কিনবো এটা পাত্রে ভরবো, আমার সবচেয়ে কম সংখ্যক কটা পাত্রতে চলে যাবে, তার কারণ আমি দোকান থেকে পাত্র কিনে আনবো, কিনে এনে এই তেলগুলোকে ভরবো। তো সবচেয়ে কম সংখ্যক আমার তত পাত্রতেই হবে যদি এক একটা পাত্র সবচেয়ে বড় সাইজটা আমরা নিতে পারি। ধরো আমি ঠিক করলাম এরকম সবচেয়ে বড় সাইজ নেব, কিন্তু আমার মানে একদম পুরোপুরি ভরে যাবে প্রত্যেকটা পাত্র, তার কোনো ভগ্ন অংশ খালি থাকবে না। এরকম মোট কটা পাত্র আমার লাগবে, কেননা সেটাই আমি কিনবো, কিনে আমার এই দোকানের তেলগুলোকে আমি ভরবো সেই পাত্রে, যাতে এক ধরনের তেল আরেক ধরনের তেলের সাথে না মেশে। দেখো এই হিসাব করে আমরা বার করতে পারলাম যে আমি যদি বাজারে গিয়ে পাত্র কিনি তাহলে কত মাপের পাত্র আমি কিনবো, আর মোট সেরকম কটা পাত্র আমার কিনতে হবে। তাহলে এরকম একটা দোকান রাখার জন্য কিন্তু এই হিসাব আমার খুব কাজে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো গসাগু লসাগুর অনেকগুলো অঙ্ক করলাম, তো আমরা যেটা এখন করব যে এই যে এতগুলো অঙ্ক করলাম সেই অঙ্কগুলোকে একটু ঝালাবো আরো কিছু অঙ্ক দিয়ে, যেখানে আমাদের এই গসাগু লসাগু এগুলো সব মিলিয়ে মিশিয়ে আমরা করতে পারবো, যেরকম অঙ্কগুলো করেছি সেই ধরনেরই অঙ্ক। তো এখানে একটা অঙ্ক আছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক। আমরা একটু আগে একটা অঙ্ক করলাম, তারই একটু বড় হিসাব। অঙ্কের হিসাবটা প্রায় এখানে করেই দেওয়া আছে, সেই জন্য আমি নিজে হাতে পুরোটা করব না, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো ব্যাপারটা কি। অঙ্কটা দেখো, আমার কাছে 12 মিটার লম্বা হলুদ ফিতে, 24 মিটার 75 সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে, আর 16 মিটার 50 সেন্টিমিটার লম্বা কমলা ফিতে আছে, অর্থাৎ 3টে রঙের ফিতে আমার এখানে হলুদ রঙে আমি আঁকতে পারি। তাহলে আমি একটা 22 মিটার হলুদ ফিতে, 24 মিটার 75 সেন্টিমিটার সবুজ ফিতে, 24 মিটার 75 সেন্টিমিটার, আর একটা আছে কমলা ফিতে 16 মিটার 50 সেন্টিমিটার। আমার এই যে লিখছি, আমার কাছে কমলা রঙের পেন নেই, লাল রঙের পেন আছে, তো ওইটাকে আমি কমলা ধরে নিচ্ছি। ওটা বলছে 16 মিটার 50 সেন্টিমিটার, এগুলোর থেকে একটু ছোট, আমি সেইভাবে একটু বুঝে শুনে আঁকবো। তো ধরো এটাই হলো আমার 16 মিটার 50 সেন্টিমিটার। তো আমি এগুলোকে কিছু কিছু টুকরো করে কাটবো, সমান মাপের টুকরো। আমাকে বলা হয়েছে যে প্রত্যেকটা থেকে সবচেয়ে বড় মাপের টুকরো কাটতে হবে। এরকম আমি কাটবো, তো সেরকম আমার কটা করে টুকরো হবে। আমার আর কি বলে দেওয়া আছে যে আমি যে ফিতের সংখ্যা বলবো, সেই যে ফিতের সংখ্যা হবে সেই ফিতের সংখ্যা আমার এমন হতে হবে যাতে এক একটা ফিতের মাপ সবচেয়ে বড় হয়, বা এক একটা টুকরোর মাপ সবচেয়ে বড় হয়, এরকম কটা টুকরো হবে। তাহলে ধরো আমি বললাম যে ফিতের মাপ, আমি একটু
কথায় লিখলে জিনিসটা বুঝতে সুবিধা হয়, ওই জন্য আমি বলছি ফিতের মাপ গুণ হলুদ ফিতের সংখ্যা, হলুদ ফিতের টুকরোর সংখ্যা। এক একটা ফিতের মাপ আর বা টুকরোর মাপ, আমি যদি বলি ফিতের মাপ কথাটা বলাটা ঠিক হলো না, আমি একটু ভাষাটাকে পরিবর্তন করি, আমি বলি টুকরোর মাপ। টুকরোর মাপ গুণ হলুদ ফিতের টুকরোর সংখ্যা। টুকরোর মাপ গুণ হলুদ ফিতের টুকরোর সংখ্যা। এক একটা টুকরোর মাপ কত, তাকে হলুদ ফিতের এরকম টুকরো কটা আছে দিয়ে গুণ করলে হচ্ছে আমার 22 মিটার। আবার টুকরোর মাপ গুণ সবুজ ফিতের টুকরোর সংখ্যা, এটা হচ্ছে 24 মিটার 75 সেন্টিমিটার। আর টুকরোর মাপ গুণ কমলা ফিতের টুকরোর সংখ্যা, এটা হচ্ছে 16 মিটার 50 সেন্টিমিটার। তো এখানে দেখো আমরা বুঝতে পারছি যে টুকরোর মাপ এই জিনিসটা হচ্ছে কমন বা সাধারণ। এই টুকরোর মাপ এটা 22-এরও গুণনীয়ক, এটা 24 মিটার 75 সেন্টিমিটার তারও 22-এর গুণনীয়ক অর্থে আমাদের এবার এটা বুঝতে হবে। দেখো এখানে তিনটের একক কিন্তু আলাদা, এটা আছে মিটার, এটা মিটার সেন্টিমিটার মিশে, এটা মিটার সেন্টিমিটার মিশে। আমরা পুরোটাকেই সেন্টিমিটার করে নিই, তাহলে এটা হলো 2200 সেন্টিমিটার। এটা হলো 2475 সেন্টিমিটার, আর এটা হলো 1650 সেন্টিমিটার। তাহলে এবার দেখো আমরা সবাইকে একই এককে নিয়ে এসেছি। এবার আমরা বলছি যে টুকরোর মাপ এই 2200-রও গুণনীয়ক, 2475-রও গুণনীয়ক, আর 1675-এরও গুণনীয়ক। আর আমাকে বলেছে সবচেয়ে বড় এরকম টুকরের মাপ কত, সবচেয়ে বড় মাপের টুকরো কাটতে। তার মানে হচ্ছে টুকরোর মাপ হচ্ছে এই তিনটের সাধারণ গুণনীয়ক, আর সবচেয়ে বড় টুকরোর মাপ হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু। এর থেকে আমরা বুঝলাম যে এই অঙ্কটা করতে গেলে এই তিনটে সংখ্যার গসাগু করতে হবে। দেখো এই কথার অঙ্কটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অঙ্কে যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা বোঝার চেষ্টা করলাম যে আমরা কি করব, লসাগু গসাগু কি, কোনোটাই নয়, অন্য কিছু সাধারণ যোগ বিয়োগ ভাগ হতে পারে। তো এই বিচারটা করা কথার অঙ্কে ধরে, এটা হচ্ছে অঙ্কের একটা অংশ, আর এই বিচারটা অনুযায়ী হিসাবটা করা এটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে আমরা প্রথম বিচারটা করলাম যে 2200, 2475 আর 1650 এদের গসাগু করতে হবে। তো এদের গসাগু করতে গেলে আমাকে এবারে বিভিন্ন পদ্ধতি করতে হবে। তো এই পদ্ধতিটা আমরা করার জন্য উৎপাদক পদ্ধতি এখানে একটা করে দেওয়া আছে, দেখো উৎপাদক দিয়ে বিশ্লেষণ করে, এটা তোমাদের বইতে করে দেওয়া আছে, তুমি চোখেই দেখতে পাচ্ছ। আমি অন্য একটা পদ্ধতিতে করি যেটা তোমাদের বইতে করে দেওয়া নেই, অর্থাৎ ভাগ পদ্ধতি। বড় বড় সংখ্যা তো হয়তো ভাগ পদ্ধতি দিয়ে করলে সুবিধা হতে পারে। তাহলে 1650 আর ধরো 22 এর আমরা করি। তাহলে 1650 একে 1650 হলো 550। এবারে 1650 এটা 2 হবে, তাহলে 550 হলো তোমার এই দুটোর গসাগু। আর তাহলে আমরা তিনটে সংখ্যার গসাগু কি করে বার করব, আমরা আবার এই 550 দিয়ে এই তৃতীয় যেটা এখনো অব্দি করিনি
2475। আমরা তিনটের মধ্যে এইটা নিলাম আর এটা নিলাম, আমরা ছোট থেকে বড় নিচ্ছি এইরকম ভাবে। এটা করলে একটা হিসাবে একটা মানে পদ্ধতি ধরে গোনা যায়। এবারে সবচেয়ে বড়টা আমরা শেষে করব, অর্থাৎ 550 দিয়ে আমরা ভাগ করব, যেটা পড়ে আছে 2475। তাহলে এটা হলো আমার 275, আর 550 হচ্ছে 275 গুণ 2। তার মানে আমার গসাগু কত হলো? 275। দেখো, দুটো তিনটে ধাপই আমরা করতে পারলাম। এখানে বইতে যে উৎপাদক পদ্ধতিতে করা আছে বেশ কয়েকটা ধাপ লাগে, সেই জন্য বড় সংখ্যা থাকলে ভাগ পদ্ধতিতে করতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমার গসাগু হলো 275। তাহলে এই কথার অঙ্কটার ভিত্তিতে মানেটা কি দাঁড়ালো? না, মানেটা দাঁড়ালো যে এরকম সবচেয়ে বড় মাপ হচ্ছে, সবচেয়ে বড় এই টুকরোর মাপ হচ্ছে 275 সেন্টিমিটার, অর্থাৎ 2 মিটার 75 সেন্টিমিটার। তাহলে এটা যদি হয় তাহলে কটা হলুদ ফিটে থাকবে? না, 2200 কে 275 দিয়ে ভাগ করলে ততগুলো টুকরো হলুদ ফিটের থাকবে। ক টুকরো সবুজ ফিটের থাকবে? 2475 কে 275 দিয়ে ভাগ করলে, মোট দৈর্ঘ্যকে এক একটা টুকরোর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে। আর কটা কমলা ফিতে থাকবে? 1650 কে 275 দিয়ে ভাগ করলে। তাহলে এই অঙ্কটা আমরা দেখলাম যে আমরা একটু আগে যেরকম অঙ্ক করেছিলাম এই অঙ্কটা সেরকমই, একটু হিসাবটা হয়তো আরেকটা বেশি স্টেপ আছে। পরের অঙ্কটা করি, চলো। সলমন বেগুনি রঙের 7 মিটার 70 সেন্টিমিটার লম্বা আর মদিনা আকাশি রঙের 3 মিটার 26 সেন্টিমিটার লম্বা ফিতে এনে দুই রঙের ফিতেই সমান দৈর্ঘ্যের সবচেয়ে বড় এমন টুকরো করতে চায় যাতে টুকরো করার পর দুই রঙের ফিতেই 2 সেন্টিমিটার করে পড়ে থাকে। এটা আগের থেকে কি আলাদা বলো তো? এখানে ফিতে আছে, দু রকমের ফিতে আছে, সেটাও আগেরই মতো। আমরা দুটোকেই সেন্টিমিটার এককে পরিণত করে নিই যাতে দুটোই সমান হয়। বেগুনি রঙের, এখানে আমার বেগুনির কাছাকাছি যে রংটা আছে সেটা দিয়ে আমরা এটা আঁকি। এটা হলো 770 সেন্টিমিটার, 7 মিটার 70 সেন্টিমিটার। আর আকাশি রঙের একটা আছে, এটা আমরা কোনটা দেবো? আকাশি তো আমি খুঁজে পাচ্ছি না, এখানে আমার যা রং দেওয়া আছে। আমি তাহলে এই সবুজ রংটা দিয়েই করি, চলো। এটা হচ্ছে 3 মিটার 26 সেন্টিমিটার, মানে 326। এবারে বলছে এগুলোকেও সেই আগের মতোই টুকরো করতে হবে, বড় মাপের টুকরো করতে হবে, কিন্তু টুকরো করে পুরোটাকে সমান টুকরোতে কাটা হবে না। এই টুকরো করে দেওয়ার পরে দুটোই 2 সেন্টিমিটার করে এক্সট্রা অতিরিক্ত করে থাকে। তাহলে 2 সেন্টিমিটার করে পড়ে থাকে এক্সট্রা টুকরো করার পর। তাহলে আমি টুকরো করার জন্য কি করবো? এই 2 সেন্টিমিটারটা যেটা পড়ে থাকে সেটা বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দিই তাহলেই ওটা বাকিটা সমান ভাগে ভাগ হয়ে যায়। তাহলে 770 বিয়োগ 2 অর্থাৎ 768, আর 326 বিয়োগ 2 এটা হলো 324। এগুলো সব সেন্টিমিটার। এই দুটো সেন্টিমিটারকে এবার আমি যে টুকরোগুলো করব, এক একটা টুকরোর দৈর্ঘ্য ইনটু টুকরোর সংখ্যা, মানে এক একটা টুকরোর দৈর্ঘ্য গুণ টুকরোর সংখ্যা করলে আমি এগুলো পাবো। অর্থাৎ এক একটা টুকরোর দৈর্ঘ্য হলো এই 768 গুণনীয় আবার 324 গুণনীয়, অর্থাৎ 768 আর 324 সাধারণ গুণনীয়। সবচেয়ে বড় টুকরো হচ্ছে এই দুটোর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়। অর্থাৎ এখানে আমার 324 আর 768 গসাগু বার করতে। দেখো তোমাদের বইতে উৎপাদক পদ্ধতিতে করে দেওয়া আছে, আমি ভাগ পদ্ধতিতে করি একটু অন্যরকম ভাগ। তাহলে 324 আর 768, তাহলে একে 2 দিয়ে যদি করি তাহলে হলো 648,
এবার 324 এটাকে আমি নামালাম। এই 84টা এলো। এবারে আবার আমি 120 আনলাম, এই 120। তাহলে এটা হলো 36 আর 84। 36 দুগুণে 72, 12। এবার দেখো 12 দিয়ে মিলে গেল, 3 12 36। তাহলে আমার গসাগু হলো 12, তাই তো? চট করে আমি বার করতে পারলাম। তার মানে আমার সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার করে যদি আমি ফিতে কাটি, তাহলে 768-র মধ্যে আমি কটা ফিতে কাটতে পারবো, কটা টুকরো কাটতে পারবো বলো? 6 12 72 আর 4 76, 4 12 48। তার মানে আমি 64টা 12 সেন্টিমিটারের টুকরো কাটবো, এই 768টা হয়ে যাবে। আর 770 হলে আমার 64টা 12 সেন্টিমিটারের টুকরো কাটার পর 2 সেন্টিমিটার পড়ে থাকে। একইভাবে আমার কটা 12 সেন্টিমিটারের টুকরো হবে 324-এ? 324-কে আমি যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে আমার 27টা 12 সেন্টিমিটারের টুকরো হবে, যার পরে আরো 2 সেন্টিমিটার পড়ে। এবারে চলো আরেকটা অঙ্ক করি। আমাদের স্কুলে কিছু জলের বেসিন আছে, জলের বেসিনে কল থাকে। আমরা জানি যে কলে প্যাচ থাকে, কলটাকে খুললে জল পড়ে, আবার উল্টো করে প্যাচ দিয়ে আটকে রাখলে জল পড়ে না, জল বন্ধ হয়ে যায়। কিন্তু প্যাচটা যদি ঠিক না থাকে, তাহলে তুমি যদি খুব টাইট করেও কলটা বন্ধ করো, কিন্তু প্যাচটা ঠিক নেই, তাহলে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। তো এই যে ফোঁটা ফোঁটা জল পড়ছে, আমার 3টে যে কল খারাপ হয়ে গেছে, একটা কল থেকে 4 সেকেন্ড অন্তর 1 ফোঁটা পড়ছে, আরেকটা কল থেকে 5 সেকেন্ড অন্তর পড়ছে, আরেকটা কল থেকে 6 সেকেন্ড অন্তর। সকাল 7টার সময় যেই না স্কুলের দারোয়ান কাকু স্কুলে ঢুকে এই 3টে কল খুলেছে, টপ 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 করে এই 3টে কল থেকে 1 ফোঁটা করে জল পড়লো 7টার সময়। এবারে আমার ধাঁধাটা হচ্ছে যে 7টার সময় তো পড়লো, এর ঠিক পরে কখন এমন হবে যে আবার 3টে কল থেকে একসাথে টপ 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 করে জল পড়ে। তো এবার আমরা অঙ্কটা করতে গেলে দেখি, দেখো যে ধরো প্রথম কলটা, সেটাতে জল কখন কখন পড়ছে দেখো, 4 সেকেন্ড, তারপরে 8 সেকেন্ড, 4 সেকেন্ড অন্তর অন্তর, না 4 সেকেন্ড 8 সেকেন্ড 12 সেকেন্ড এরকম, মানে 4 গুণ 1, 4 গুণ 2, 4 গুণ 3, এত এত সেকেন্ড অর্থাৎ 4 এর গুণিতক। গুণিতক মানে 4কে 1 2 3 এসব দিয়ে গুণ করলে যা হয়। দ্বিতীয় যে কলটা আছে ওটাতে জল পড়ছে কি 5 সেকেন্ড, তারপরে 10 সেকেন্ড, 5 সেকেন্ড অন্তর, তারপরে 15 সেকেন্ড, অর্থাৎ 5 এর গুণিতক। আর তৃতীয় যা পড়ছে সেটা হচ্ছে 6 এর গুণিতক। তো 3টে জল যখন একসাথেই পড়বে, সেই সময়টা কত হবে না, সেটা 4-এরও গুণিতক, 5-এরও গুণিতক, 6-এরও গুণিতক, অর্থাৎ 4 5 6 এর সাধারণ গুণিতক। আর সবচেয়ে তাড়াতাড়ি মানে 7টার ঠিক কতক্ষণ পরে, না সবচেয়ে তাড়াতাড়ি হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যখন হয়, অর্থাৎ 4 5 আমরা বলছি সবচেয়ে তাড়াতাড়ি যখন আবার 3জন একসাথে ফোঁটা পড়বে।
সবচেয়ে তাড়াতাড়ি, এটা হলো 4, 5 আর 6-এর সবচেয়ে ছোট, লঘিষ্ঠ, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। অর্থাৎ আমি এই যে বললাম যে আমাকে যে গল্পটা দেওয়া আছে, সেই গল্পটা থেকে আমরা কি হিসাব করব সেটা প্রথম বুদ্ধি করে বার করব। আমরা বার করলাম আমার শেষমেশ 4, 5, 6 এর লসাগু বার। ঠিক, তাহলে আমরা 4, 5, 6 এর লসাগু বার করব। এই লসাগুটা বার করার, দেখো ভাগ পদ্ধতিতে এখানে অঙ্কটা করে দেওয়া আছে, আমরা একবার একটু দেখে নিই। প্রথমে 2, এদের দেখো, আচ্ছা অঙ্কটা আমি আলাদা করে যদি করি, 4, 5, 6, আমি যখন ভাগ পদ্ধতিতে লসাগু করব, আমি ওই সাধারণ উৎপাদক একসাথে বার করার চেষ্টা করবো, কিন্তু তিনটের কমন কিছু নেই, দুটোর আছে 2, তাই তাহলে 2, 5টা 5ই থাকলো, একে তো 2 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে এই যে 2, 5 আর 3 পড়ে আছে, এদেরকে আর ভাঙা যাবে না, বুঝেছো? এরা সব মৌলিক উৎপাদক। তাহলে আমার গসাগু হবে, এই লসাগু হবে এই সবকটা গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 2, 2 গুণে 4, 4 5 2, 3 গুণ 7। তাহলে আমার এটা হচ্ছে 60 সেকেন্ড, তার মানে হচ্ছে 1 মিনিট। তাহলে 7টায় যদি জল পড়ে, তাহলে 7টা বেজে 1 মিনিটে আবার 3টে থেকে টপ 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 করে একই সাথে জল। আজকে আমরা দেখি আরেকটা অঙ্ক করি, চলো আরেকটা অঙ্ক করে আমরা আজকের এই অঙ্ক করাটা শেষ করব। 6, 8, 10 আর 12 এই 4টে দিয়েই বিভাজ্য এমন একটা সংখ্যা খুঁজি যেটা 300 আর 500-র মধ্যে থাকবে। এবারে প্রথমে দেখো 6, 8, 10 আর 12 দিয়ে বিভাজ্য, তার মানে হচ্ছে যে 6 বিভাজ্য মানে কি, ভাগ করলে মিলে যায়, ভাগশেষ থাকে না। তাহলে 6 দিয়ে ভাগ করলে মিলে যায় মানে সেই সংখ্যাটা 6-এর গুণিতক, 8 দিয়ে ভাগ করলে মিলে যায় মানে সংখ্যাটা 8-এরও গুণিতক, 10 দিয়ে ভাগ করলে মিলে যায় মানে হচ্ছে সংখ্যাটা 10-এরও গুণিতক, আবার 12 দিয়ে ভাগ করলে মিলে যায় মানে হচ্ছে সংখ্যাটা 12-এরও গুণিতক। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা 6, 8, 10 আর 12 এদের 4 জনেরই সাধারণ গুণিতক। এরকম সবচেয়ে ছোট সংখ্যাকে কোনটা হবে আমাকে যে সেটা বার করতে দিয়েছে তা নয়, কিন্তু আমি যদি এরকম একটা সবচেয়ে ছোট সংখ্যা বার করতে পারি যেটা এদের 4টেরই গুণিতক, তাহলে সেই সবচেয়ে ছোট সংখ্যার যে গুণিতক সেইগুলো আবার এগুলোরই গুণিতক হবে। আমি তোমাদের একটা উদাহরণ, ধরো আমি তোমাকে বললাম যে 2 আর 5 এর গুণিতক কি কি হবে, তাহলে 2 আর 5 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 10। এবারে 10-এর যে গুণিতক অর্থাৎ 20, 30, 40, 50, এগুলো 10-এর গুণিতক, আবার 10 2 আর 5-এর গুণিতক, সেই জন্য এগুলো 2 আর 5-এরও গুণিতক। তার কারণ কি, যে 2 আর 5-এর যে সাধারণ গুণিতক 10, সেই 10 আবার এগুলো সবকটার গুণিতক। তাহলে 10 এই সবকটার মধ্যে ভাগ হয়ে লুকিয়ে আছে, আবার 10-এর মধ্যে 2 আর 5 ভাগ হয়ে লুকিয়ে আছে। অর্থাৎ কোনো কিছু সংখ্যা যদি দেওয়া থাকে, তার সাধারণ গুণিতক আমি যদি বার করতে চাই, আমি প্রথমে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বার করে নেব, তারপরে সেই সবচেয়ে ছোট সাধারণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ যে লসাগু, সেইটা আমি সেইটা বার করার পরে সেই লসাগুকে আমি গুণ করে আরো নতুন নতুন একটু বড় বড় গুণিতক বার করতে পারি। ঠিক যেরকম ভাবে 2 আর 5-এর আমি উদাহরণ দিই। তাহলে আমি 6, 8, 10, 12 এর লসাগু বার করি। চলো ভাগ পদ্ধতিতে 6, 8, 10, 12 এগুলো সব 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। এবার দেখো আর তো সাধারণ কোনো নেই, কিন্তু আবার 2 দিয়ে ভাগ করলে দুটো অন্তত মেলে, 4 আর 6। আবার 3 দিয়ে যদি আমি করি সেখানেও দুটো মেলে। এই হলো আমার।
আর দেখো আমি সব মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছি, আর আমি কোনো উৎপাদকে ভাঙতে পারবো না। এবার তাহলে সব কটাকে আমি গুণ করবো। কাকে কাকে গুণ করবো দেখো, যত কটা আমি মৌলিক উৎপাদক পেলাম, 2 2 3 2 5, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, এটা কত হলো? 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 5 গুণ 24 120। তাহলে 120 হলো এদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, কিন্তু আমাকে বার করতে হবে 300 আর 500 মধ্যে, তাই তো? তাহলে আমি কি করব, 120 এমন গুণিতক বার করার চেষ্টা করব যেটা 300 আর 500 মধ্যে। 120 প্রথম যে গুণিতক ওটা হচ্ছে 120, 120 2 দিয়ে গুণিতক হচ্ছে 240, এটা 300 আর 500 মধ্যে নয়। 120 3 দিয়ে গুণিতক হচ্ছে 360, এটা 300 আর 500 মধ্যে। 120 4 দিয়ে গুণিতক হচ্ছে 480, এটাও 300 আর 500 মধ্যে। আবার 5 দিয়ে গুণ করলে তার থেকে বেশি হয়ে যায়। অর্থাৎ আমার যে উত্তর সেটা হলো 360 আর 480। এই দুটো 120 গুণিতক এবং 300 আর 400 মধ্যে আছে, 300 আর 500 মধ্যে আছে। এবং 120 গুণিতক মানে অবশ্যই 6 8 10 12 এগুলোর গুণিতক। তার কারণ 120 হচ্ছে 6 8 10 এবং 12 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে আমরা কথার মারপ্যাচ দিয়ে বানানো বিভিন্ন গল্পের আকারে সাজানো অঙ্ক কিভাবে লসাগু গসাগু দিয়ে করতে পারি তার কয়েকটা উদাহরণ আজকে দেখলাম। এরকম বেশ কিছু উদাহরণ তো আজকে দেখা হলো। তাহলে আজকে আমরা এখানেই রাখি, পরের দিন আবার কিছু অঙ্ক নিয়ে আলোচনা হবে। এখানেই থাক আজকে।